স্বাগতম। বিবিসি বাংলার আজকের প্যানেলে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা শোয়েব আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ব্যাংকার খন্দকার ইব্রাহিম খালেদ। আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কামাল আহমেদ। মিলনায়তনে উপস্থিত দর্শকবৃন্দ, আপনারা এখানে প্রবেশ করার সময় যে সমস্ত প্রশ্নগুলো জমা দিয়েছেন সেগুলো থেকে আমরা কিছু প্রশ্ন বাছাই করে নিয়েছি। তবে প্রশ্নগুলো কি তা প্যানেল সদস্যরা জানেন না। তবে তাঁরা যেমন সেগুলোর বিষয়ে মতামত দেবেন, ঠিক তেমনি আপনারাও এ বিষয়ে মতামত দেবার সুযোগ পাবেন, অথবা সম্পূরক প্রশ্ন থাকলে তা উত্থাপনের সুযোগ পাবেন। আজ সন্ধ্যার প্রথম প্রশ্ন করছেন আরিফুল ইসলাম। আমার প্রশ্ন হচ্ছে, রাজনীতিকে মুক্ত না করে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ সফল হবে কিনা এই বিষয়ে। রাজনীতিকে মুক্ত করার অর্থ কি বলতে চাচ্ছেন? রাজনীতিতে যেই বাইন্ডিংস গুলো আছে, অর্থাৎ নিয়ন্ত্রণ, জরুরি অবস্থার কারণে যে বিধিনিষেধগুলো আছে, হ্যাঁ, সেগুলো তুলে না দিয়ে সংলাপ সফল হবে কিনা। জরুরি অবস্থা বহাল থাকা অবস্থায় এবং রাজনীতি যতটুকু অনুমোদন দেওয়া হয়েছে ঘরোয়া রাজনীতি, সেই অবস্থায় সংলাপ সফল হবে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। মাহমুদুর রহমান মান্না। না, আমার জবাব শেষ, হবে না। কেন হবে না বলে মনে হলো? আপনারা তো সংলাপ করছেন। সংলাপ তো করছি, কিন্তু সংলাপ করে যে খুব সফলতার দিকে যাচ্ছি এরকম তো বলিনি। সংলাপ করা যাবে না তা বলছি না, কিন্তু সংলাপকে সফল করবার জন্য, যেহেতু এটা মূলত রাজনীতির বিষয়, এবং আপনি যখন প্রশ্ন করেছেন সেই সময় সংলাপ বলতে যা হয়ে গেছে তার কথা নিশ্চয়ই বলছেন না, সামনে যা আছে তার কথা বলছেন। এখন পর্যন্ত যা হয়েছে সেটা সংলাপ নয়, প্রাক সংলাপ। সংলাপ তো সামনে যেটা কথা বলছেন সেটা সরকারের সঙ্গে রাজনৈতিক দলের সুস্পষ্টভাবে রাজনৈতিক বিষয় নিয়ে সংলাপ, অথচ রাজনীতি আটকে থাকবে, এটা সফলতার তো কোনো মুখ দেখার সম্ভাবনা থাকতে পারে না। সেলিমা রহমান। আমি মান্না সাহেবের সাথে সম্পূর্ণ একমত, কারণ রাজনীতিকে বন্ধ রেখে কিংবা রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতি, যে জরুরি আইন, এগুলো রেখে সংলাপ অর্থবহ হবে না। আমরা সংলাপ হয়তো করতে পারি, সেটা সম্ভব, কিন্তু সংলাপ অর্থবহ হবে না, এটাই সত্যি। এই সংলাপের জন্য যে প্রাক সংলাপ চলছে, সেই প্রাক সংলাপের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনাদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে। সেটা কতটা দ্বিধাদ্বন্দ্ব আছে এখনো? না, প্রাক সংলাপের ক্ষেত্রে অতটা দ্বিধাদ্বন্দ্ব নেই, কারণ প্রাক সংলাপে সাধারণত আমরা মনে করি সেখানে আমাদের কি আমরা আলাপ করতে পারি সে সম্বন্ধে আমাদের একটা প্রাথমিক একটা ধারণা হতে পারে, কিংবা আমরা আমাদের কথা বলতে পারি, তারা তাদের কথা বলতে পারে, এটা একটা সাধারণ আলোচনা। সেখানে আমাদের কোনো একটা দ্বিধাদ্বন্দ্ব নেই। রাজনীতি যে মুক্ত করা দরকার বলছেন, রাজনীতি কতটা মুক্ত দেখতে চান? যদি সত্যিকারে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে হয়, যদি নির্বাচন সত্যিকার অর্থে করতে হয়, তাহলে রাজনীতিকে একদম পরিপূর্ণভাবে মুক্ত করতে হবে। দর্শকদের মধ্যে কেউ মন্তব্য করতে চান? হ্যাঁ, আপনি। আমার কথা স্পষ্ট, খেলোয়াড় না থাকলে খেলবো কার সাথে? রাজনীতিকে যদি মুক্ত না করা যায় তাহলে আমরা খেলবো কার সাথে? কার সাথে সংলাপ করবো? ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, আপনি। আমার মনে হয় যে সংলাপ মানে যদি হয় রাজনীতি নীতিগত বিষয়গুলো নিয়ে আলাপ, তাহলে এই বাধ্যবাধকতার মধ্যেও সংলাপ সফল হওয়া উচিত, কারণ আমরা তো রাজনীতি নিয়ে আলাপ করছি, নীতিগত বিষয় নিয়ে এর বাস্তবায়ন করতে যাচ্ছি না। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, আপনি। আমার মতে জরুরি অবস্থার মধ্যে সংলাপ করা যাবে, কেননা এর আগে আমরা দেখেছি, এর আগে আব্দুল জলিল এবং মান্নান বিয়া যে সংলাপ করেছিলেন তখন তো জরুরি অবস্থা ছিল না, কিন্তু তাদের সংলাপ কতটুকু হয়েছিল, কতটুকু কার্যকর হয়েছিল। তা আমার মতে জরুরি অবস্থার মধ্যে সংলাপ কার্যকর হবে ইনশাআল্লাহ, যদি সংলাপের মতো হয়। হ্যাঁ, আপনি। 1/11 আগে ওই সংলাপ অনেক দিন ধরে চললো, আমরা অনেক নাটক দেখলাম, বাট সংলাপ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আর এখন 1/11 পরবর্তীতে বাংলাদেশের মানুষের মনে যে উদ্দীপনা, যে চেতনার সৃষ্টি হয়েছে, আমি অত্যন্ত আশাবাদী সেই সংলাপ সফল হবে। ধন্যবাদ। ধন্যবাদ। শোয়েব আহমেদ। এটা ঠিক যে গণতান্ত্রিক পরিবেশ যদি আমরা ফিরে না পাই, তাহলে আলটিমেটলি সংলাপ কিভাবে সফল হবে। কাজেই এটা আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই যে রাজনৈতিক সংলাপ তখনই সফল হতে পারে যখন সম্পূর্ণ একটা মুক্ত পরিবেশ দেশে বিদ্যমান থাকবে, এবং এটাই আমি অন্তর দিয়ে অনুভব করি। এবং শত বাধা বিপত্তি দিয়ে আপনি এটা করতে পারবেন, ওটা করতে পারবেন না, আপনি এই বলতে পারবেন, এই বলতে পারবেন না, ওই পরিস্থিতিতে কোনোদিন কোনো সঠিক সিদ্ধান্ত কেউ নিতে পারে না। পার্টিকুলারলি যদি আপনি একটি রাজনৈতিক দলের কর্মীর কি ইচ্ছার প্রতিফলন আপনি ঘটাতে চান, বৃহত্তর জনগোষ্ঠীর কোনো কল্যাণ, এবং তার কাছ থেকে তার মতবাদ যদি আপনি শুনতেই না পারেন,
আপনি যাদের প্রতিনিধিত্ব করবেন তাদের সেই গ্রিভেন্সেসগুলো যদি আপনি সেই ফোরামে তুলে ধরতে না পারেন, কিভাবে আপনি সেটাকে সফল করবেন? আমার বিশ্বাস যে পূর্ণ স্বাধীনতা দিয়ে সংলাপ অনুষ্ঠান করা প্রয়োজন। কিন্তু আপনি যখন তত্ত্বাবধায়ক সরকারে ছিলেন সে সময় রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদেরকে আলাপ আলোচনা করতে হয়েছে এবং কিছু কিছু আলোচনায় আমার যতদূর মনে পড়ে যে আপনিও সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন। তখন মুক্ত পরিবেশই ছিল, রাজনীতিতে কোনো ধরনের নিষেধাজ্ঞা ছিল না, সেগুলো তো সফল হয়নি। দেখুন, আমি এটা স্বীকার করি না। একটা পর্যায়ে আপনি দেখেছেন যে খুব অল্প সময়ের জন্য আমি উপদেষ্টা ছিলাম এবং আমার স্পষ্ট মনে আছে এক পর্যায়ে কিন্তু আমরা সফল হয়েছিলাম বৃহত্তর 2 রাজনৈতিক গ্রুপকে, এবং তারা নির্বাচনে অংশগ্রহণও করেছিল এবং তারা নমিনেশন পর্যন্ত সাবমিট করেছিল। কিন্তু কোনো কারণে সেই নির্বাচন ব্যাহত হয়। ইতিহাস বলবে কি কারণে সেটা হয়েছিল। একদিন দেখলাম, ইতিহাস কেন বলবে, আপনারা বলতে পারছেন না? আমি বলছি যে একজনকে দেখেছি যে ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো, কোনো এক পার্টির একজনকে, তারপর দিন বলা হলো হি ইজ নট দেয়ার, নো ইলেকশন, নো, এইভাবে শুরু হয়েছে গন্ডগোলগুলো। তো আমি এখানে দেখেছি যে এটা আংশিক সফলতা অবশ্যই অর্জন করেছিল। এবং আর একটা জিনিস দেখুন যে বারে বারে আমরা তো পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। খন্দকার ইব্রাহিম খালেদ। আমি মনে করি যে সংসেজে যদি আলাপ করতে চান ওই সংলাপ হবে, ভালো হবে, জমবে, ও সব রকমের এনভায়রনমেন্ট মধ্যে হবে, জেলখানাতেও হবে, কিন্তু ওই সংলাপ কি গণতন্ত্র উত্তরণে সাহায্য করবে? সেই জন্য আমরা যেটা চাচ্ছি সংলাপ গণতন্ত্রের উত্তরণের জন্যে কিনা, না যদি হয় তো সফল হবে। আর যদি গণতন্ত্রের উত্তরণের জন্য সংলাপ করতে হয় অর্থবহ, সেই ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকলে তো কি করে আলাপ আলোচনা করা যায়? রাজনীতি নিষিদ্ধ, অথচ রাজনীতিকরা আলোচনা করবেন, এইটা তো খুব প্যারাডক্সিক্যাল আমার কাছে মনে হচ্ছে। সেই জন্যে মুক্ত আর অমুক্ত বলতে আমি পরিষ্কার বুঝি যেটা এখন যেটা আমার ইমার্জেন্সি আইন, এইটা থাকা মানে এক ধরনের রেস্ট্রিকশন। এটা উঠে গেলে তখনই পরিবেশটা উন্মুক্ত হবে। এখন সংলাপে বসলেই যে সংলাপ সফল হবে এমনটা কিন্তু হয় না। যেমন 24শে মার্চ ইয়াহিয়া এবং আমাদের শেখ মুজিব বসছিলেন সংলাপে, সফল হয়নি। কারণ যখন যারা সংলাপে বসেন তাদের বিষয়গুলো এমন হয় খুবই কনফ্লিক্টিং, এটা তাদের কোনো দোষ নয়, কিন্তু তখন তারা সম্মতি দিতে পারেন না। এরকম হলে সফল হবে না। বাংলাদেশের সত্যিকারভাবে এখন যে কনটেক্সট, দুটো ভিন্ন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই কনফ্লিক্টটা তবে আমি মনে করি আলোচনার মধ্যে হওয়া সম্ভব, কিন্তু না হলে কনফ্লিক্ট হবে। কিন্তু আমার একটাই কথা হলো যে সংলাপের জন্যে ইমার্জেন্সির প্রয়োজন নাই, বরং আমি যেটা মনে করি যে রেস্ট্রিকশন তুলে দিয়ে আমাদের শাসনতন্ত্র তো আমরা মানি, সেখানে লেখা আছে যে দেশের মানুষ নাকি এটার মালিক, দেশের মালিক। তাহলে আমরা মাঝে মধ্যে দেখি মানুষকে গণতন্ত্র শেখানোর প্রয়াস, সুধী সমাজকে গণতন্ত্র শেখানোর প্রয়াস। দেশটা কি সুধী সমাজের? দেশটা কি আনসার বাহিনীর? দেশটা কি কোনো পার্টিকুলার গ্রুপের? তা তো না। তা যদি না হয় তাহলে সব বাহিনী এবং সব গ্রুপ আমরা একসঙ্গে কোঅপারেট করি বা কোঅপারেট না করি, কিন্তু জনতার বা জনগণ যে মালিক সেই অবস্থায় আমরা চলে যাওয়ার ব্যাপারে প্রাইমারি কনসেনসাস আমরা এখন আসতে পারি। ধন্যবাদ। আমরা পরের প্রশ্ন নেই। পরের প্রশ্ন করছেন জেনিসা মমতিনা। রাজনীতিবিদরা বলেছেন যে রাজনৈতিক দলের সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। তো সুনির্দিষ্টভাবে আমরা জানতে চাচ্ছি যে গত 1 বছরে আপনারা আপনাদের রাজনৈতিক দলের কি কি সংস্কার করেছেন? প্রশ্ন দুজন রাজনীতিককে উদ্দেশ্য করে হলেও আপনারাও আপনাদের পর্যবেক্ষণ দিতে পারবেন, যারা প্যানেলে রয়েছেন, রাজনীতি করেন না এরকম যে দুজন। পর্যবেক্ষণ দিয়েই তাহলে শুরু করি। ইব্রাহিম খালেদ, আপনার কি মনে হয় যে শুরু হয়েছে, কিছু হয়েছে? দেখুন, এটা সংস্কার কিন্তু ফরমাইশের ব্যাপার না। এটা মনে হলো যে ফরমাইশ করা হয়েছে তারা পালন করবে, তো হবে না, এটা হওয়া উচিত নয় এবং হওয়া সম্ভব নয়। সংস্কার একটা প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া, এবং সেটাকে চলমান যদি আপনি নদীর মধ্যে বাদ দিয়ে দেন তাহলে কি চলমান হবে নদী? আপনি বাদ খুলে দেন, নদী চলুক, মারামারি করতে হয় করব, সব কিছু করে প্রক্রিয়ার মধ্যে দিয়ে সংস্কার করব। ধন্যবাদ। শোয়েব আহমেদ। সংস্কার কোনো চাপিয়ে দেওয়ার বিষয় তো নয়। এটা আমি যেটা মনে করি যে প্রত্যেক রাজনৈতিক দলের যে মতাদর্শ আছে
তারা যেভাবে দেশে রাজনীতি করেছেন এবং দেশের একেবারে গোড়ার নারী নক্ষত্র সম্পর্কে তারা আমাদের চেয়ে অনেক বেশি অবহিত থাকেন। তো এখানে আমার একটাই বক্তব্য যে সংস্কার যে কোনো রাজনৈতিক দল তার এই বর্তমান সময়ের প্রেক্ষাপট বিচার করবেন, অতীতের প্রেক্ষাপট বিচার করেন, এগুলো করেই তারা রাজনীতি করেন। এখানে আমার মনে হয় যে আমি যেটা দেখেছি এখন পর্যন্ত এই দীর্ঘ প্রায় 1.5 বছর সময় যেটা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারে চলছে, আমি কোনো রাজনৈতিক দলের ভেতরে তেমন কোনো তাদের পরিবর্তন তো লক্ষ্য করি নাই। এবং আমার কাছে মনে হয়েছে এখনও ইভেন বাইরে আমরা দেখেছি যে কোনো বৃহৎ রাজনৈতিক দল দেখেছি কি দ্বিধা বিভক্ত হয়েছে, কিন্তু সবাই বলছে যে আমাদের নেত্রী এক। আরেক জায়গাও দেখেছি একই কথা, নেত্রী ছাড়া আমরা কিছু করব না। তো এখনও আমার কাছে মনে হচ্ছে সারা দেশে যেখানেই যাই লোকজন কিন্তু এখনও রাজনৈতিক দল এবং তাদের নেতা এগুলো তারা তাদের মনে গেঁথে রেখেছেন কে কোনটা। হ্যাঁ, মধ্যে মধ্যে কিছু কিছু লোক হয়তো সংস্কারবাদী হয়ে তারা তাদের ভূমিকা নিতে চেষ্টা করেছেন, কিন্তু আমার মনে হয় কি পাহাড় যেখানে সেখানে পাহাড় দাঁড়িয়েই আছে। অনেকে হয়তো ওই পাহাড়কে ধাক্কা দিতে চান, কিন্তু আমার এটা একটা প্রবাদ বাক্যের মতো যে তারা নিজেরাই হয়তো আলটিমেটলি আহত হয়ে যেতে পারেন অদূর ভবিষ্যতে। ধন্যবাদ। সেলিমা রহমান। সংস্কার তো আমাদের যে বক্তব্য মূলত পর্যবেক্ষণের মাধ্যমে অনেকখানি চলে এসছে। তবে একটা কথা যে যেখানে সংস্কার যে সত্যি করে চাপিয়ে দেওয়া যায় না, আর একটা সবচেয়ে বড় কথা যে সংস্কার করার জন্য রাজনীতি মুক্ত পরিবেশ চাই। সেখানে কিন্তু আমাদের রাজনীতি যেখানে কথা বলা বন্ধ, সেখানে আমরা কি করে একটা সংস্কার করব। তারপরে আরও একটা জিনিস আছে, সবসময় সংস্কার চলমান প্রক্রিয়া যে আমরা বলে থাকি এটা অত্যন্ত সত্য কথা, কারণ প্রতিটি যুগের সঙ্গে সঙ্গে এটা পরিবর্তিত হয়। কাজে আমরা সংস্কার এটা এখন বলা হচ্ছে এবং সংস্কার সবসময় কিন্তু হয়ে থাকে। একটা দলের গঠনতন্ত্রের ভিতরে একটা দলে যখন কাউন্সিল হয় তখন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সংস্কার চলে আসে। আজকে বলা হচ্ছে যে সংস্কার করতে হবে, এখন চাপিয়ে দিয়ে কোনো একটা নিয়ন্ত্রণ বা কিছু বলে দেবে, সেটা তো সংস্কার হতে পারবে না। আমাদের নেতাকর্মীরা যেটা বলবে, তাদের মনের থেকে যা আসবে সেটাই হবে সংস্কার। আর আমরা কিন্তু একটা রাজনীতি একটা দর্শন নিয়ে চলে, একটা আবেগ নিয়ে চলে, কিছু ইমোশন নিয়ে চলে। আজকে সারা বাংলাদেশে সত্যি কথা বলতে কি এই দুই নেত্রীর যে আবেগ এবং যে তাদের প্রতি যে মানুষের যে সমর্থন, সেই দুই নেত্রীকে ছাড়া তো আমরা কোনো সংস্কার কথা চিন্তা করতে পারছি না। তারাও সংস্কার চাচ্ছেন, সেই সংস্কারটা করতে হবে সঠিকভাবে, আমাদের প্রতিনিধিদের মাধ্যমে সেটা হবে। সেই পরিবেশ মুক্ত হোক, অবশ্যই সংস্কার হবে। ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না। প্রথম কথা হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সংস্কার হয়নি, এটা সত্যি কথা। দ্বিতীয় কথা হলো সংস্কার হওয়া সম্ভব ছিল না কারণ পরিবেশ উন্মুক্ত হয়নি। কিন্তু প্রশ্নকর্তা যে প্রশ্ন করেছেন সংস্কার যে একটি চলমান প্রক্রিয়া, তাতে সন্দেহ করবার কোনো অবকাশ নেই। ধরুন আমি এরকম মনে করি যে এই যে বিবিসির বাংলাদেশ সংলাপ হচ্ছে, এটাও রাজনীতিতে সংস্কারের একটা অংশ। এই সংলাপও এই সংস্কারের অন্তর্গত হবে। সেই অর্থে আমি মনে করি যে অনেক সময় এরকম হয়, যেরকম বলে না হিমবাহের শুধু অগ্রভাগটা একটু দেখা যায় আর বিরাট শরীরটা পানির নিচে থাকে। ভেতরে ভেতরে অনেক কিছু হয়েছে যা আমরা এখনই বুঝতে পারছি না, কিন্তু এটা আরও ভালো করে বুঝতে পারবো। ভেতরে ভেতরে যে অনেক শক্তি আছে, যাকে আমরা অন্তর্মুখী শক্তি বলি, সেটা এখন যারা ক্ষমতায় আছেন ওনারা প্রথম বোঝেননি, ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকরা খানিকটা বুঝিয়েছেন। তো এরকম করে আরও অনেক কিছু সামনে আসবে যাতে বোঝা যাবে যে সমাজ প্রগতির পক্ষে নিজেকে সংস্কার করতে করতেই এগুচ্ছে। এই মুহূর্তে এর বেশি বলা সম্ভব না। ধন্যবাদ। দুজন রাজনীতিকই এ বিষয়ে তাদের মতামত দিয়েছেন এবং যারা রাজনীতি নিরপেক্ষ তারাও বলেছেন। দর্শকরা কি মনে করেন? হ্যাঁ, আপনি। আমাদের দেশে স্বাধীনতার পর গণতন্ত্র স্থায়ী ছিল খুবই কম সময়, এবং গণতন্ত্র যদি স্থায়ী না হয় তাহলে আসলে রাজনৈতিক দল বলি আর অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলি, ওইখানেও গণতন্ত্র চর্চা হয় না। এবং আমি মনে করি যদি গণতন্ত্র স্থায়ী হয় তাহলে জনগণই রাজনৈতিক দল থেকে শুরু করে প্রতিটা প্রতিষ্ঠানকে বাধ্য করবে সংস্কার করতে। হ্যাঁ, আপনি।
আসলে আমরা সংস্কার চাচ্ছি, কিন্তু মানে অনেকের মধ্যে একটা ব্যাপার কাজ করছে যে দুই বৃহৎ নেত্রীকে বাদ দিয়ে, দুই দলের নেত্রীকে বাদ দিয়ে, কিন্তু আমার মনে হয় সেটা সম্ভব না। এবং সংলাপটা করতে হলে এই দুই নেত্রীকে নিয়ে বসে সংলাপটা করলে আরও কার্যকর হবে এবং অর্থবহ হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ। এদিকে আপনি। বর্তমানে সংস্কার নিয়ে যে কথা হচ্ছে, যদি এটা না হয় তাহলে আমার মনে হয় গণতন্ত্রের ভবিষ্যৎ আগের মতোই অন্ধকারে থেকে যাবে। কারণ পলিটিক্যাল পার্টিগুলোতে সত্যিকার অর্থে কোনো গণতন্ত্র নাই। তারপর সংসদে যে একজন এমপির নিজের মতামত দেওয়ার কোনো অধিকার নাই। পলিটিক্যাল পার্টি যেটা বলবে তার বাইরে ভোট দিলে তার সদস্যপদ ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলোতে সংস্কার না হওয়ার আগে নির্বাচন হলে আমরা যেই তিমিরে আছি সেই তিমিরেই থেকে যাব। আমার মনে হয় এই বিষয়ে অবশ্যই সংস্কার দরকার। ধন্যবাদ। হ্যাঁ, আপনি। আমরা কন্ট্রোল ডেমোক্রেসি চাই না। কন্ট্রোল ডেমোক্রেসি ইম্পোজ করার জন্য যদি দুই নেত্রীকে মাইনাস ফর্মুলাকে এস্টাবলিশ করার জন্য সংস্কার চাপিয়ে দেওয়া হয়, এটা কখনো সফল হবে না। 14 কোটি জনগণ বলেন আর 15 কোটি বলেন, কেউ সেটা মেনে নেবে না। ধন্যবাদ। এটা ব্যক্ত করছি। রাজনীতিক দুজনের কাছে আবার ফেরত আসবো। মাহমুদুর রহমান মান্না, আপনাকে দিয়ে শুরু করি। প্রশ্নটা হচ্ছে, সবাই বলেছেন যে সংস্কার প্রয়োজন এবং সংস্কার বাইরে থেকে চাপিয়ে দিলে হবে না, এরকম মতামত এসছে। রাজনীতি মুক্ত করা প্রয়োজন, সেটাও এসছে। আমরা দেখছি যে সংলাপের আগে যে প্রাক সংলাপ হয়েছে, সেই প্রাক সংলাপে ইতিমধ্যেই এমন কথাবার্তা এসছে যে রাজনৈতিক দলগুলোর নির্বাচনোত্তর আচরণবিধি একটা কিছু মিনিমাম ন্যূনতম কিছু নীতির প্রশ্নে একমত হবার সমঝোতার একটা কথা এসছে। সেভাবেই কি সংস্কার এগোবে? যারা এই সমস্ত কথা বলছেন ওরা নিজেরাই এইসব নীতি মানেন না। যেমন ধরুন প্রাক সংলাপ, সেলিম অবশ্য বলেছেন এটা নিয়ে কোনো কনফিউশন নাই, সমস্যা নেই, কিন্তু আমার দলের মধ্যে খানিকটা সমস্যা হয়েছিল। যারা যারা সংলাপে গেছেন প্রাক সংলাপ, ওনারা ভালো করে বোঝেননি যে এটা প্রাক সংলাপ হচ্ছে, এখানে 5 জন উপদেষ্টা থাকবেন, ফলে ওই দিন আসলে প্রাক সংলাপ হয়নি। ওরা বলেছেন যে আমাদের একটা প্যানেল আছে যারা আলোচনাগুলো করেন, তো ওনারা এরকম করে ডাকলেন কেন? তারপরে একজন উপদেষ্টা আবার বললেন নেত্রীদের মুক্তির ব্যাপার আলোচনার মধ্যেই নিষ্পত্তি হতে পারে। প্রাক সংলাপ শেষে বেরিয়ে আসলেন, অনেকেই দেখেছেন আমাদের নেতাদের বেশ প্রফুল্ল মুখ, আলোচনা করছেন, ভাবছেন আশাবাদী কিছু একটা হবে। তারপরে হঠাৎ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ওগুলো আমাদের মাথার মধ্যেই এখন নাই। তো ওদের নিজেদেরই নীতির ঠিক নেই, ওরা একটা ডিকটেশন দেবে এইরকম করে আপনারা চলবেন, তাহলে আপনাদেরকে ভালো রাজনীতিবিদ সার্টিফিকেট দেবে। হু কেয়ার্স? এইরকমই তো থাকবে না সবসময়। আমি নীতিগতভাবে এই কথার বিরোধিতা করছি না, যে রাজনীতিকে গুণগতভাবে পরিবর্তন করতে হবে, আর তার জন্যে আধারটাকেও গুণগতভাবে সমৃদ্ধ করতে হবে, মানে রাজনৈতিক দলের কথা বলছি। সেটা কিন্তু যেটা সবাই বলছেন চাপিয়ে দেওয়া হবে না। চাপিয়ে দেওয়া হবে না কথাটা মানে কি? মানে হচ্ছে এটা আত্মগতভাবে ভেতর থেকে গড়ে উঠবে, যেটা দলকে শক্তিশালী করবে, জনগণকে সচেতন করবে, জনগণ দলগুলোকে দেখবে, দল রাজনৈতিক জনগণকে কিছু দেওয়ার চেষ্টা করবে। সেই প্রক্রিয়া এখন তো অবস্থা হচ্ছে হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দিয়ে বলে যে সাঁতার কেটে উঠে আসো, এই তোমার কাজ, পরীক্ষা তুমি পারো কি না। তো আমাদের সবই বন্ধ, এটা কোত্থেকে হবে? যদি মনে করে যে সবাই বলছেন -2, হঠাৎ করে এটা কে কবে কোত্থেকে আবিষ্কার করলো? এরকম কিন্তু হতে পারে। আমার নেত্রীর কিছু কিছু ভুলের কারণে আমাদের দলের কিছু ক্ষতি হয়েছে, কথার কথা বলছি আমি। সেটা আমি কোথায় ঠিক করব? আলোচনা করব, কথা বলবো। নেত্রী বলবেন না আমি এই বিবেচনাই করেছিলাম। আজ তো তাকে প্রশ্ন করবার জন্যই পাচ্ছি না, কিন্তু দোষারোপ করবার জন্য অনেক লোক লাইনে দাঁড়িয়ে গেছে। আমরা বলছি সংস্কার একেবারেই ফ্রি হওয়া দরকার, এই কারণে তাতে পারস্পরিক মতামত বিনিময়ের মধ্যে দিয়ে একটা মিথস্ক্রিয়া হবে। কথাবার্তায় ঠোকাঠুকি হতে হতে আমরা আর একটা উন্নত কোনো কথায় তত্ত্বেই যেতে পারবো এবং তার ভিত্তিতে দলটা গড়ে তুলতে পারবো। এইটা করলে তাহলে দেশ এগুতে পারে, নইলে মতলব নিয়ে কোনো কিছু হবে না। সেলিমা রহমান। আসলে এই আচরণবিধি এটা আমরা কার কাছে করব? এই যে আচরণবিধি যেটা আমাদের মানে বলা হবে যে সংলাপে যাওয়ার পরে যে আপনারা এটা করবেন, আমরা রাজনীতিবিদরা কার কাছে জবাবদিহি? তারা জনগণের কাছে এই জবাবদিহিটা দেবে। আমরা নির্বাচনোত্তর পরে আমরা এই করব, সেটা হলো আমাদের একটা দলের ব্যাপার। যেটা মান্না সাহেব বললেন যে দলের মধ্যে যে গণতন্ত্রের চর্চার ভিতর দিয়ে সংস্কার আসবে, এবং আচরণবিধিটাও এই আমাদের যে নির্বাচনে যে থাকবে তার মধ্যে দিয়ে আমাদের অনেক কিছু আমরা জনগণকে বলবো। জনগণ তখন যাদেরকে ভালো মনে করবে তাদেরকে হয়তো ভোট দেবে। আমরা তো অন্য কারোর কাছে আমাদের আচরণবিধির জন্য আমরা তো আমাদের আমরা দিতে পারি না। ধন্যবাদ।
আমরা পরের প্রশ্ন নেব। পরের প্রশ্ন করছেন আবু নাসের। বিএনপিতে ঐক্য হওয়া কি আদৌ সম্ভব? সম্প্রতি নির্বাচন কমিশন বিএনপির উভয় অংশের নেতাদের সাথে একটা প্রাক সংলাপ আলোচনা করেছেন এবং সেই আলোচনায় তারা বলে দিয়েছেন উভয় বিএনপি যদি ঐক্যবদ্ধ হয়ে আসতে পারে তাহলে নির্বাচন কমিশন তাদের সাথে আলোচনা করবেন। তো বিএনপিকে ঐক্যবদ্ধ দেখতে চান তারা। তো সেই পটভূমিতে এই প্রশ্নটা শুধু সেলিমা রহমান না, অন্যদের কাছ থেকেও আমরা মতামত নেব। তবে শুরু করি সেলিমা রহমানকে দিয়ে। আপনার কি মনে হয় বিএনপিতে ঐক্য সম্ভব? দেখেন, ঐক্য হতে তো ঐক্য সম্ভব যে কোনো সময়। আমাদের পরিষ্কার কথা, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের চেয়ারপারসন হলো যে কোনো মহাসচিবকে মনোনীত করার একমাত্র তারই এখতিয়ার, তার বাইরে অন্য কিছু নাই। এখন যারা দ্বিধা বিভক্ত হয়েছেন কিংবা কয়েকজন নেতার ফলে যেটা হয়েছে আমাদের ভিতরে, তারা যদি বলাই, আমরা পরিষ্কার বলে দিয়েছি আমাদের খন্দকার দেলোয়ার হোসেন শেখকে মহাসচিব মেনে চলে আসলে যে কোনো সময় ঐক্য হয়ে যাবে। এটা অসম্ভব কিছু ব্যাপার ওনারা তো নয়। বলেছেন যে এরকম শর্ত দিয়ে ঐক্য হয় না বা শর্ত দিয়ে কোনো আলোচনা হয় না। না, কিন্তু তাদেরকে তো মানতে হবে। তারা নেত্রীকে মানেন কিন্তু নেত্রীর আদেশ নির্দেশ মানি না। নেত্রীর নির্দেশে যে গঠনতন্ত্র অনুযায়ী আমরা চলবো, আমাদের দল কিভাবে চলে, একটা গঠনতন্ত্রের অনুসারী আমরা সবাই। সেখানে আছে একমাত্র চেয়ারপারসন ছাড়া কেউ স্ট্যান্ডিং কমিটি মিটিংও ডাকতে পারে না। তারপরে সে স্ট্যান্ডিং কমিটির দুজন ছাড়া মানে বাকি যারা আছেন সবাই কিন্তু এই দিকে, এবং সেখানে ওনারা কেউ অস্থায়ী কি মহাসচিব, যেটা আমাদের গঠনতন্ত্রে নেই, সেটাও করতে পারেন না। তারপরেও আমরা বলেছি যে হ্যাঁ, আমরা এক হতে আমরা চাই, সেখানে তারা অবশ্যই আমাদের মহাসচিবের নেতৃত্বে তাদেরকে চলে আসতে হবে। মাহমুদুর রহমান মান্না, আপনার কি মনে হয় কি ব্যাপারে বিএনপিতে ঐক্য হওয়ার সম্ভাবনা দেখছেন আপনি? আমার দেখার দরকার, দুটো হলে হোক, না হলে না হোক, আমার কিছু যায় আসে না। কিন্তু যে ধরনের কথাবার্তা গত দুদিন ধরে শোনা যাচ্ছে এবং আপনি সেলিমা রহমানের কাছ থেকে শুনলেন যে তাদের অবস্থানটা হচ্ছে যে খন্দকার দেলোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত মহাসচিব মানলে তাহলেই দলটা ঐক্যবদ্ধ হবে। আমি তো সেটাই বলছি, এটা তো আমার কোনো সাবজেক্টই না। আমাকে কি খন্দকার দেলোয়ার হোসেনকে মানতে হবে? তো আমি কেন এটা নিয়ে কেয়ার করছি? এখন হ্যাঁ, একটা কথা বলি, মানে আমি এরকম করে বলছি, মানে এটাকে জিয়ার করছি না, বিদ্রুপ করছি না। একটা দল চিরজীবন একসাথে থাকবে এরকম কি কোনো ব্যাপার আছে? ইলেকশন কমিশনের আচরণটা হচ্ছে তোদের এক থাকতেই হবে, এইটা কোনো কথা হলো না, এটা কোনো কথা হলো না। এই ঐক্যটাও তাদের নিজেদের মতো ভাবতে দিন। তারা যদি ভেবে ভেবে মনে করে আওয়ামী লীগ এক আছে, ভাঙে নাই, আমরা ভেঙে যদি ইলেকশন করতে যাই বিপদ, আসো ভাই একসাথে হয়ে যাই, হতেও পারে। কোনো একটা বোধ থেকে তো আসবে, সেটা একটা আদর্শ থেকে আসুক, প্রয়োজন থেকে আসুক, যে কোনো কিছু থেকে আসুক, সেটা নিজেদের মধ্যে থেকে আসতে দিন। আবারও বলি, চাপানো যাবে না, তাহলে কোনো রেজাল্ট হবে না। ধন্যবাদ। দর্শকদের মধ্যে আপনি? আমি মনে করি ঐক্যটা রাজনৈতিক দলের ভিতর থেকে আসা উচিত, নির্বাচন কমিশনের পক্ষ থেকে না। ধন্যবাদ। হ্যাঁ, আপনি? নির্বাচন কমিশন যে 3 দিনের সময়সীমা দিছে, যে এটা কতটুকু মানে প্রাসঙ্গিক? নির্বাচন পরিচালনা রেখে এখন দল মিলানো নিয়ে তারা ব্যস্ত, এটা কি তাদের ভূমিকা? ধন্যবাদ। হ্যাঁ, আপনি? বিএনপি বিগত দিন সরকারে ছিল, তারপরে তখন যারা এখন সংস্কারপন্থী বর্তমানে, কিন্তু তারা কোনো সময় বলে আসেনি যে আমরা সংস্কার চাই। কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পর তাদের মনে কি উদয় হলো যে তারা সংস্কার নিয়ে ব্যস্ত, আবার তারাই বলছে যে আমরা আবার ঐক্য চাই। তাহলে আমরা বুঝবো যে কারা মেন বিএনপি। ধন্যবাদ। খন্দকার ইব্রাহিম খালেদ, আপনার কি ধারণা, মনে হয় বিএনপি দুই অংশ এক হবে? দেখুন, আমরা যদি ইতিহাসে তাকাই, মুসলিম লীগ ছিল এককালে, ভেঙে আওয়ামী লীগের মুসলিম লীগ হলো। আবার আওয়ামী লীগের থেকে এবং আরও কিছু দল ভেঙে বিএনপি এবং আওয়ামী লীগ হলো। এই যে প্রক্রিয়া, এটা বিভিন্ন সময় ভাঙন কিন্তু কোনো ঘটনাক্রমে নয়, এটা আদর্শগত কারণে। কারণ মুসলিম লীগ একটা ধর্মভিত্তিক দল ছিল, আওয়ামী মুসলিম লীগ হলো, পরবর্তীকালে আরও সেকুলার হলো। এইভাবে আস্তে আস্তে করে এরা একটি অন্য আধুনিক একটা রাজনৈতিক দলে, ধর্ম বর্জিত বলবো না, কিন্তু ধর্ম নিয়ে করবেন না দল, এইভাবে হলো। বামপন্থী বিভিন্ন পন্থী ছিল। কাজে আজকে যদি বিএনপি ভেঙে দুই ভাগ হয়, হতে পারে, কিন্তু আমার কাছে কেন মনে হচ্ছে বিএনপি যদি সেইভাবে ভাঙতো আগে ভেঙে যেতে পারতো, কিন্তু তা নয়। এখন একটা কন্ডিশন অ্যাটমসফিয়ারে কেউ যেন হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে এটাকে ভেঙে দিচ্ছে। তো সেই জন্যে এই হাতুড়িটার পেটানো যখন বন্ধ হবে, আবার এক হয়েও যেতে পারে। কারা হাতুড়ি পিটাচ্ছে বলে মনে হয় আপনার? সেটা অদৃশ্য শক্তি। ধন্যবাদ। শোয়েব আহমেদ,
দেখুন, সবার আগে আমার ধারণা যে এই ঐক্য 1 মিনিটেও হয়ে যেতে পারে, আবার সারা জিন্দেগি গেলেও হতে পারবে না। যেটা প্রয়োজন সেটা হলো এই নেতাদের ত্যাগের মনোবৃত্তি, তাদের ত্যাগের মনোবৃত্তি আছে কি নাই। অতীতে কিন্তু যখন এই আমরা এক পর্যায়ে যখন আমাদের চলে যেতে হয়েছিল, আমি তখনও বারবার কিন্তু এই উইথ অল রেসপেক্ট টু অল দ্য পলিটিক্যাল পার্টিস আমি বলছি যে ত্যাগ স্বীকারের মনোবৃত্তি যতক্ষণ এদের ভিতরে কাজ না করবে ততক্ষণ কোনো ঐক্য আশা করা যায় না। আজকে এক পক্ষ যদি বলে ঠিক আছে আমি ওকেই মেনে নিলাম, 1 মিনিটের ব্যাপার সেটা, কিন্তু সেই ত্যাগের মনোবৃত্তি তাদের মধ্যে কাজ করে না। বাইরের কেউ ইনফ্লুয়েন্স করছে, আমি তার শিকার হতে যাব কেন? আমি কিসের রাজনীতি করি তাহলে? এইটা আমি বিশ্বাস করি না যে কেউ বাইরে থেকে ইন্ধন যোগাচ্ছে। তাহলে এই যারা রাজনীতি করছে, কেউ হাতুড়ি পেটাচ্ছে না, এটা তো একেবারেই আমি বিশ্বাস করতে পারি না। এই কারণে তাহলে কি আমার নিজের বিচার বিবেক বুদ্ধি সব কি লোপ পেয়ে গেছে? যতক্ষণ পর্যন্ত তাদের এই ত্যাগের মনোযোগ আমি এটাকে ধরে রাখবো বা আমাকে ক্ষমতায় যেতে হবে, তাহলে এই ব্লক নিয়ে আমাকে যেতে হবে, এইসব যতক্ষণ তারা চিন্তা করবেন বা কোনো ভবিষ্যৎ কোনো লোভের হাতছানিতে তারা আপনার ঐক্য তো সেখানে হতে পারে না, এবং সেখানে দেশ সেবাটা সেটা গৌণ হয়ে যাবে, সেটা আর মুখ্য থাকে না। ধন্যবাদ। আমরা পরের প্রশ্ন নেব। পরের প্রশ্ন করছেন জয়ন্তী রূপা রায়। বোরো মৌসুমে চালের মূল্য হ্রাসের সম্ভাবনার সাথে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাসের সম্ভাবনা কতটুকু? এই প্রশ্নের পটভূমি হচ্ছে যে বোরো ধানের ফলন এখন উঠতে শুরু করেছে এবং সবাই বলছেন যে বোরোর বাম্পার ফলন হতে পারে। আশাও করছেন অনেকে যে বোরোর বাম্পার ফলন হলে চালের দাম কমবে। চালের দাম কমলে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও কমবে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। মাহমুদুর রহমান মান্না। প্রশ্নটা খুব ডিফিকাল্ট আসলে। মানে এই যে ধরেন গত কয়েক মাসে এই মূল্য সূচকটা এরকম করে ব্যবহার করেছে যার উপরে সরকার ভালো করে বোঝেননি, অর্থনীতিবিদরা বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করেছেন, আর সারা দুনিয়াতে জিনিসপত্রের দামের একটা মারাত্মক প্রভাব হয়েছে। আপনারা দেখেছেন বিশ্বব্যাংক IMF এগুলোর উপরে কী সতর্কবাণী উচ্চারণ করেছেন। আমি মনে করি যে বোরোর এই বাম্পার ফলন এবং তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তো প্রায় কেজি প্রতি 2-2.5 টাকার মতো দাম কমেছে, এইটাকে একটা ইতিবাচকভাবে ব্যবহার করা যেতে পারে সার্বিকভাবে দ্রব্যমূল্য সূচক নামানোর ব্যাপারে। কিন্তু আমি জানি না যে আমি খুব বড় বেশি সমালোচক হচ্ছি কিনা। এই সরকারের অতীত আচরণ থেকে আমি এরকম আশা করতে পারছি না যে তারা এই কাজ খুব ইতিবাচকভাবে করতে পারবেন। তবুও আমরা সবাই মিলে আশা করি যাতে এটা আমাদের জন্য একটা ইতিবাচক কোনো দিকের সূচনা করে, জিনিসপত্রের দাম কমে, কারণ মানুষের কষ্ট আসলে এখন প্রায় সীমাহীন। শোয়েব আহমেদ। এই বিষয়টি একটু খতিয়ে দেখলে এভাবে দেখা যেতে পারে যে পত্রিকায় আলুর বিরাট কি বলে যে লক্ষ লক্ষ টন দেখেছি, বগুড়া এবং মুন্সিগঞ্জের 2টা চিত্র দেওয়া হয়েছে। তার দিকে বোরো ধানও সব জায়গায় আমরা বিভিন্ন টিভিতে দেখেছি যে বাম্পার ফলন। গমের ক্ষেত্রেও বলা হয়েছে যে বাম্পার ফলন। হ্যাঁ, যেটা লক্ষণীয় হতে পারে সেটা হলো নেক্সট ক্রপটা যেটা আসবে সেটা যেহেতু বোরো ধান এখন উঠছে, এই মুহূর্ত থেকেই যদি সেটাকেও যথাযথভাবে প্ল্যানিং করা যায়, ধরুন এটা যদি অন্য যেই ফসল যেটা আসার কথা এখন থেকেই যদি সেটা পরিকল্পনা মাফিক আমরা করতে পারি এবং বাজারে সেই দেশজ যে উৎপন্ন খাদ্যশস্য যদি সেই সরবরাহ ঠিক থাকে, তাহলে আমার মনে হয় যে এই বাজারের মূল্য কিছুটা হলো সীমিতকরণ করা যেতে পারে। কিন্তু যদি আমরা দেখা যায় যে এক বড় পেয়েই সব ভুলে গেছি, আগামীতে কি হবে? কারণ বাংলাদেশ কিন্তু সবসময় আমরা ন্যাচারাল ক্যালামিটির শিকার হচ্ছি। আবার যে খুব তাড়াতাড়ি বন্যা হবে না, এই তো এখন তো আপনার সামনেই আসতেছে বর্ষার মৌসুম, আবার যে সিডর আসবে না, আবার যে ওরকম সাইক্লোন হবে না, কে বলতে পারে? তো কাজেই এই জিনিসটা একদিকে প্রকৃতি আর একদিকে আমাদের কাজকর্ম, এই বিষয়গুলো আছে। হ্যাঁ, সারা বিশ্বে খাদ্যশস্যের দাম বেড়েছে। আর আরেকটা ব্যাপার আজকেই দেখলাম যে এডিবির প্রেসিডেন্ট বলেছেন যে এখন পর্যন্ত বিভিন্ন দেশ আমাদের কাছে তাদের বাজেটে এই খাদ্যশস্য সম্পর্কে কোনো অ্যালোকেশন চায় নাই বা কোনো ধরনের সহায়তা চায়নি। এটা আমার কাছে কিন্তু একটু অবাক লেগেছে। আমি দেখেছি যে আমাদের অর্থ উপদেষ্টা বলছেন যে বিশ্বব্যাংক বা IMF এর কাছ থেকে আমি প্রার্থিত সেই সাহায্যটা পাচ্ছি না, এরকম একটা মন্তব্য আমি দেখেছি উনি করেছেন। এটাও আমি বুঝতে পারি না। আমি মনে করি যে এই বিষয়ে আমাদের এখন থেকেই
যথেষ্ট সচেতন হওয়া দরকার যে নেক্সট ক্রপ কিভাবে আমরা সেটার উৎপাদন করব, কিভাবে সেটার সংরক্ষণ করব, কিভাবে সেটার বাজারজাত করব, তাহলে অনেকটুকু আমাদের সহায়তা হতে ধন্যবাদ। পারে। মাহমুদুর রহমান মান্না এবং শোয়েব আহমেদ দুজনেই বললেন যে সরকারের একটা ভূমিকার কথা বললেন। সরকারের ভূমিকা এ বিষয়ে সংক্রান্ত আরেকটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটিও নিয়ে নিতে চাই। মোহাম্মদ হাবিবুর রহমান। আমার প্রশ্ন হচ্ছে, সেনাপ্রধান বলেছেন যে দেশে কোনো চালের সংকট নাই, এটা কৃত্রিম সংকট। তিনি যদি বুঝে থাকেন এটা কৃত্রিম সংকট, তাহলে এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন না কেন? সেনাপ্রধান বলেছেন যে দেশে চালের সংকট নেই, এটা কৃত্রিম সংকট, এবং অনেকে আতঙ্কিত হয়ে বেশি পরিমাণে কিনেছে বলে একটা সংকট তৈরি হয়েছে। সেলিমা রহমান, দুটো প্রশ্ন এখানে এসে গেছে। একটা হচ্ছে যে বোরোর ফলনের কারণে চালের দাম যদি কমে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে কিনা, সেই পটভূমিতে প্রশ্ন এসেছে যে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সরকার সেই ভূমিকাটা নিচ্ছে কিনা। হ্যাঁ, সরকারের তো অবশ্যই ভূমিকা আছে, কারণ যেটা বলা একটু আগে যেটা বললেন যে সেটা সুষম বন্টন প্লাস সঠিক প্ল্যানিং, যে আমরা কিভাবে এটা সংরক্ষণ বলেন, বাজারজাতকরণ বলেন, সমস্ত দিক থেকে এটা সরকারি ভূমিকাটা হলো মেইন। আরও একটা জিনিস আমি যেটা একটু আগে যে কথাটা আসলো, যেটা সেনাপ্রধান বলেছেন যে চালের সংকট নেই অথচ বাজারে চালের সংকট নেই, ক্রয় ক্ষমতা নেই অথবা চাল মজুদ হচ্ছে, এরকম একটা কথা এখানে চলে এসছে। সেখানে আমি বলতে চাই যে আমি পেপারে খবর কাগজে দেখলাম যে হ্যাঁ, আমাদের দেশে কিছু ব্যবসায়ী আছেন যারা এই মুহূর্তে যে বোরো ধান যে উঠতেছে, এটা কিন্তু অনেক অনেক ব্যবসায়ী আছে যারা প্রচুর ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা কিন্তু কিনে ফেলে, চাল কিনে ফেলবে। সেখানে কিন্তু আমি এই খবর কাগজে পড়লাম যে এই ঋণগুলো এখন বন্ধ করে দেওয়া দরকার, যাতে করে এই ঋণ নিয়ে এই মজুত না করতে পারে। এটাও কিন্তু সরকারেরই ভূমিকা। আর একটা জিনিস যে এই সেনাপ্রধান বলেছেন চাল আছে সংকট নেই, অথবা চাল আছে ক্রয় ক্ষমতা নেই। চাল আছে ক্রয় ক্ষমতা নেই, তার অর্থ হচ্ছে ক্রয় ক্ষমতার কথা উনি বলেননি, উনি বলেছেন যে চালের যে সংকটটা এটা কৃত্রিম সংকট, কারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে অনেক বেশি পরিমাণে কিনেছে, মজুত করছে। হ্যাঁ, মজুদ এটা হতে পারে, সেটা তো মজুদ হতেই পারে, এবং যেটা বোরো ধানের ক্ষেত্রে কিন্তু একই ব্যবস্থা কিন্তু চলে আসতে পারে, যেটা আমরা আশঙ্কা করছি যে মজুদদার হয়তো মজুদ করে ফেললো, যেটা ঠিক সঠিক সময় সঠিকভাবে বন্টনটা হচ্ছে। এটাও সরকারের একটা ভূমিকা, তাদেরকে সেটা সঠিকভাবে প্ল্যানিং করতে হবে এবং দেখতে হবে। ধন্যবাদ। খন্দকার ইব্রাহিম খালেদ। সমস্যাটা বেশ জটিল। ঋণ সংকোচন করে, অর্থাৎ আড়তদারদের ঋণ না দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না। প্রথমত, মুক্তবাজার অর্থনীতিতে এটা পদ্ধতিও নয়, আর যদি প্রয়োগ করা হয় তো এটা ওয়ার্ক করবে না। আসল ব্যাপারটা কিন্তু অন্য জায়গায়। সারা পৃথিবীতে দর বৃদ্ধি হয়েছে, গ্লোবাল প্রাইস সবটাই হয়েছে, আমাদেরও হয়েছে। অর্থাৎ প্রাইস লেভেল একটা নিউ হাইটে উত্তরণ ঘটেছে। বোরো ধান একটু ভালো হলে 2-1 টাকা দাম কমতে পারে, কিন্তু এই যে হায়ার প্রাইস, এটা কিন্তু খুব নিচে লেভেলে চলে আর আসবে না, এটা বলাই যেতে পারে। এটাকে অ্যাটাক করার জন্য অর্থনীতিবিদরা যেটা বলে থাকেন, আমি নিজে অর্থনীতি সমিতির সদস্য, আমরা বলে থাকি যে না, ওই পর্যায়ে এই কন্ট্রোল করে এটা করা যাবে না, এটাকে করতে হবে। আমি একটা উদাহরণ দিই। বাংলাদেশের আমার যে মুদ্রাস্ফীতি, এটা শতকরা 10%, আর আমার আয় বৃদ্ধি, জিডিপি গ্রোথ 5-5.5। তো এই যে 5 টাকা আমার কম পড়ে গেল, এই কোত্থেকে আসবে? স্ক্যারসিটি থেকেই যাবে। আর ভারতের কথা বলা হয় যে ওদেরও মুদ্রাস্ফীতি বেশি, রাইট, তাদের মুদ্রাস্ফীতি 7.5, কিন্তু তার জিডিপি গ্রোথ 10%, তার 2.5 টাকা বেশি আছে। তো ওটা কম্পেয়ার করে যে আপনার প্রাইস কম্পারিজন যদি করতে যান তাহলে ওইভাবেই করতে হবে। সেই জন্যে এখন আমার স্ট্র্যাটেজি হতে হবে এখানে উৎপাদন বৃদ্ধি, যেটা সেনাপ্রধান নিজেও বলেছেন, উৎপাদন বৃদ্ধি এবং আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। এখন মুশকিল হলো উৎপাদন বৃদ্ধিটা আমি পরে বলছি, প্রথমে বলি ব্যবসা এবং শিল্প অঙ্গন। কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, এবং খারাপ খবর হলো যে উৎপাদন করার জন্য যে মেশিনারি ইম্পোর্ট হয়, ক্যাপিটাল মেশিনারির ইম্পোর্ট এখন -2% গ্রোথ, মানে কমে গেছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। যদি নাই আসে মেশিনারি, তো উৎপাদন করতে গিয়ে হবে, টাকা দিলেও তো উৎপাদন হবে না এখানে। সেই জন্য আমি যেটা মনে করি, এটা কিন্তু আস্থার সংকটের জন্য। এই সংকটটা অর্থনীতিতে, সব সংকটই কিন্তু অর্থনীতির জন্য হয় না। কোনো কোনো সংকট এনভায়রনমেন্ট, রাজনীতি, যাই বলেন না কেন, এর থেকে হতে পারে। বর্তমানে যে বিনিয়োগ হচ্ছে না, দেশীয় বিনিয়োগ এবং বাইরের বিনিয়োগ, এর কারণ হলো ব্যবসায়ী যে শ্রেণী, তাদের আস্থার সংকট। তা আমি একজন বড় ব্যবসায়ীর নাম বলেই জিজ্ঞেস করলাম যে ভাই, আপনাদের এত বলা হচ্ছে, আপনারা কথা শুনছেন না কেন? তো বলে যে ভাই, কথা তো বলা সোজা,
আমাদেরকে আগের সরকার তো একটা সরকার ছিল, এই 4 দলীয় সরকার, বলে সেটাও তো একটা খারাপ সরকারও, কিন্তু সরকার তো ছিল। হ্যাঁ ছিল। তো ওরা সাইফুর রহমান সাহেব বললেন যে তোমরা কালো টাকা থাকলে দিয়ে দাও, দেশেরও উপকার তোমারও উপকার, কোনো কিছু জিজ্ঞেস করা হবে না। আমরা সরল বিশ্বাসে দিয়ে দিলাম। এখন আবার এই নতুন দুর্নীতি দমন কমিশন, এই সরকার, তারা ওটা নিয়ে প্রশ্ন করে যে ওইটার কোত্থেকে পাইলে ইত্যাদি ইত্যাদি। তার মানে সরকারও তো সরকারে মানে না, তা আমি কি করি সরকারকে মানি? এই হলো অবস্থা হয়ে গেছে। এটাকে সংকট দূর করতে হলে আবারও একই কথা, ইমার্জেন্সি ইমিডিয়েটলি উইথড্র করতে হবে। দেশে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট এস্টাবলিশ করতে হবে, তাহলে প্রাইস স্টেবিলিটি আসবে। কারণ এটা কিন্তু আমি শুধু ইকোনমিক বটেই, কিন্তু শুধু ইকোনমিক নয়, এটা ইকোনমিক প্লাস এনভায়রনমেন্টাল প্রবলেম। তো ইকোনমিকটা আমরা করতে পারবো না যদি আস্থার সংকটটাকে আমরা দূর করতে না পারি, এবং এটা করা সম্ভব, মাত্র 6 মাসের মধ্যেই করা সম্ভব। আমরা পরের প্রশ্ন নেব। পরের প্রশ্ন করছেন নুরজাহান বেগম। রাষ্ট্রীয় নীতি প্রণয়ন এবং প্রয়োগের ক্ষেত্রে কোনো বিশেষ ধর্ম বা মতাদর্শিক গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া কি সাম্প্রদায়িক পক্ষপাতিত্ব নয়? এই প্রশ্ন আপনার কেন আসছে আপনার মনে? এটা আসলে এসেছে নারী নীতি নিয়ে। বর্তমানে যা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট মতাদর্শিক গোষ্ঠীর কর্মকাণ্ডের ফলে বর্তমানে সরকার সেটা বন্ধ করে স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছেন। ধন্যবাদ। শোয়েব আহমেদ। আমি এই কথাটি অনুভব করি যে যেটা আমরা মুখে বলি, অন্তরে সেটা বিশ্বাস করা প্রয়োজন। আমরা সবসময় বলি যে আমরা মাতৃভক্তির কথা বলি, আমরা সব কিছুই এমনভাবে করতে চাই, আমরা বাইরে দেখাই যে মানে মা ছাড়া জগৎ অচল, এসব আমরা বলি। কিন্তু প্রকৃতপক্ষে মাতৃজাতির প্রতি আমরা ন্যায় করছি না অন্যায় করছি, এটা কিন্তু আমরা নিজেরা ভালো করে বুঝি, অন্তত শিক্ষিত সমাজ সেটা বোঝে। এখানে ধর্মকে আমি মনে করি যে এভাবে টেনে আনা উচিত নয়। আমাদের সমাজ কখনোই সেভাবে এগুতে পারবে না যদি আমরা আমাদের সমাজেরই 50% জনসংখ্যাকে অবহেলিত রাখি, তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে যদি আমরা বঞ্চিত করি। আমি তো মনে করি যে সেটা কখনই কোনো শুভ ফল এনে দিতে পারে না। এবং যখনই কিছু করা হবে সেখানে আমরা ধর্মকে টেনে আনাটা আমি একেবারেই অপ্রাসঙ্গিক মনে করি, বিশেষ করে এই কারণে যে ধর্মের বিধানে বলা আছে যে মায়ের পায়ের নিচে বেহেশত। আর একটি কথা যে আমাদের যে মন মানসিকতা সেটারও কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। কিন্তু নারী নীতি ছাড়াই আপনি যে কথাটা বলছিলেন এবং ওনার প্রশ্নও সেটা হচ্ছে রাষ্ট্রীয় নীতি প্রণয়নের ক্ষেত্রে যদি কোনো বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগকেই শুধু গুরুত্ব দেওয়া হয়, তাহলে সেটাকে সাম্প্রদায়িক পক্ষপাতিত্ব বলা যাবে কিনা? জিনিসটা এরকম যে আমাদের পুরো জাতিসত্তা হিসেবে আমরা কি চাই আমরা নিজেরও অনেক সময় সেটা জানি না, মুখে বলি, অন্তরে বিশ্বাস করি না। কেন বললাম? আজকে একজন যে সমস্যাটা যেটা হয়েছে যে আপনি বলছেন যে একটা বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে নীতি প্রণয়নের বা তার স্বার্থের দিকে তাকে নীতি প্রণয়ন করার দরকার আছে কিনা, আমি যদি বুঝে থাকি প্রশ্নটা এরকম। এটা এমন হতে পারে, আমি ব্যক্তিগতভাবে মনে করুন, যেটা ইভেন একজন শিক্ষিত মানুষ হিসেবে আমি যদি আমার সব কিছু আমার স্ত্রীকে দিয়ে দিই, আমার কোনো সন্তান নাই হয়তো, থাকলে সবাইকে সমভাবে দিয়ে দিই, এটার জন্য তো আইনের কোনো প্রয়োজন নাই, কোনো নীতিমালার কোনো প্রয়োজন নাই। আমি তাই মনে করি নীতির কি প্রয়োজন ছিল এখানে? কারণ কেউ যদি আজকে এখানে উপস্থিত মনে করেন যে না আমি আমার স্ত্রীকে সব কিছু দিয়ে দেবো, এটা তো হচ্ছে আমাদের সমাজে, আমি আমার মেয়েকে সব কিছু লিখে দিতে পারি। অনেক পিতা আছে তার ছেলেকে ত্যায্যপুত্র করে দেয়, সেই নিয়ে তো কোনোদিন কোনো আন্দোলন হতে দেখি নেই। কিন্তু বিষয়টা শুধু সম্পদের অধিকারের ক্ষেত্রেই কিন্তু নাই, বিষয়টা এমন জায়গাতেও এসছে যে নারীর সম অধিকারের প্রশ্ন যখন আসছে, কাজের ক্ষেত্রে সম অধিকার, এমনকি বহির্বিশ্বে শান্তিরক্ষী মিশনে যখন পুরুষরা যেতে পারবে সেখানে মহিলারা যেতে পারার ক্ষেত্রে যেন সম অধিকার পায়, সেরকম একটা কথা এই নারী উন্নয়ন নীতিতে ছিল। সম্পদের কোনো উল্লেখই ছিল না এই নীতিতে। কিন্তু এখন প্রশ্ন যেটা এসছে সেটা হচ্ছে যে না, এ ধরনের সম অধিকারের কথা বলা যাবে না, বলতে হবে ন্যায্য অধিকারের কথা। প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের বক্তব্য বা এই ধরনের দাবির মুখে যদি সরকার কোনো নীতি পরিবর্তন করে তাহলে সেটাকে পক্ষপাতিত্ব বলা যাবে কিনা? আমি এটা বুঝি যে শুধুমাত্র সম অধিকার না, প্রয়োজন হলে সব কিছুই দিয়ে যাওয়া যেতে পারে। একটি কারণ এই জন্য আমি বলছি, যদি আপনি সমাজ এবং সংসার এর প্রয়োজন অনুসারে শুধু আমি সম এটাই বা কেন বলতে চাই, আমি তো মনে করি যে এমনও তো অনেক ফ্যামিলি আছে যেটা নাকি বলে মাতৃতাত্ত্বিক ফ্যামিলি আছে না সারা দুনিয়ায়,
লক্ষ লক্ষ পরিবার সেরকম আছে। অনেক পরিবারে গিয়ে দেখবেন যে এটা কিন্তু শিক্ষার সঙ্গে একটা এর যোগসূত্র রয়েছে। এবং আমি যেটা মনে করি যে এটা আপনি ঠিকই বলেছেন, কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ সংরক্ষণ সরকারের কাজ নয়। এটা ঠিক। ধন্যবাদ। সেলিমা রহমান। আমি বলবো বর্তমানে যেটা হচ্ছে, যেটা নিয়ে কথা হচ্ছে, নারী নীতি নিয়ে, যেটা মানে বর্তমানে কিছু যে আমাদের মসজিদকে কেন্দ্র করে কিছু ইয়ে হয়েছে, সংঘর্ষ হয়েছে, আমি পরিষ্কারভাবে বলতে চাই এটা সরকারের ব্যর্থতা। আমরা এখানে সংবিধানে আছে নারী পুরুষ সম অধিকার, এবং সেটাকে কেন্দ্র করেই হয়তো এই যে নারী যে নীতিটা যেটা এখন ওনারা প্রকাশ করেছেন, সে নারী নীতির মধ্যে হয়তো কিছু কথা আছেন, সেই কথার পরিপ্রেক্ষিতে এই ব্যাপার হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, যদি সরকারি নারী নীতিটা যদি উনি প্রকাশ করবেন, তবে তারা সেটা ওন করতে পারলো না কেন তারা সেটাকে ধরে রাখতে পারলো না? আমরা আমাদের এই বাংলাদেশের সংবিধানে নারী সম অধিকার বলা সত্ত্বেও আমরা কোনো সময় এখানে বাংলাদেশের নারীরা অনেক ক্ষেত্রে কিন্তু সমান অধিকার পায় না। সেটা আপনার কর্মক্ষেত্রেই বলেন, বিভিন্ন ক্ষেত্রে বলেন, সব দিক থেকেই আমাদের যে, কারণ যে কোনো জিনিস সুন্দর সুন্দর কথা বলাতে হবে। নারী নীতি বলে অনেক সুন্দর সুন্দর কথা আছে, কিন্তু কথা দিয়ে আমাদের কাজ হবে না। আমরা চাই পরিপূর্ণভাবে সেই জিনিসটা বাস্তবায়ন। এই বাস্তবায়নটা করার জন্য আমাদের সামাজিক ক্ষেত্রে, কারণ আমি মুসলমান, আমি নিশ্চয়ই ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করি, এটাও যেমন আমাদের একটা রাষ্ট্রীয় ইসলামিক মূল্যবোধ, সেটা আমার সামাজিক ক্ষেত্রে, আমার প্রত্যেকটা ক্ষেত্রে, আমার জীবনে, চলমান জীবনে সেটা আমার জন্য। কিন্তু আজকে আমরা দেখি যৌতুকের ক্ষেত্রে বলেন, নারী নির্যাতনের ক্ষেত্রে বলেন, প্রতিটি ক্ষেত্রে কিন্তু নারীরা নির্যাতিত হচ্ছে এবং নারীরা সমান অধিকার পাচ্ছে না। তো সেইখানে সরকার আজকে অন্য সমস্ত কাজ ফেলে, এটাও কিন্তু একটা প্রশ্ন, আজকে সমস্ত কাজ ফেলে, যেখানে আজকে সবচেয়ে প্রথম প্রয়োজন দেশে গণতন্ত্র উত্তরণ, সেটা ফেলে আজকে হঠাৎ করে নারী উন্নয়ন নীতিতে প্রকাশ করে সেটা তারা ওন করতে পারলো না, বরঞ্চ এটাকে নিয়ে একটা মানে কি বলবো, এটাকে গোলযোগ বাঁধিয়ে ফেললো। ধন্যবাদ। দর্শকদের মধ্যে, হ্যাঁ আপনি। আমি বলবো এই সরকার পক্ষপাতিত্ব করেছে, স্পষ্টভাবে বলবো। কারণ আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে সম অধিকার কেন, প্রয়োজনে বেশি দিব, কিন্তু এটা আবেগের কথা। আমাদের সোসাইটি, আমাদের পুরুষতান্ত্রিক ব্যবস্থায় এত আবেগ দিয়ে আসলে পুরুষরা চলছে না, বা এই সোসাইটিটা চলছে না। এর জন্য আমি বলবো এই নীতিমালার বাস্তবায়ন করা দরকার এবং সরকার করা উচিত। ধন্যবাদ। আপনি তৃতীয় সারিতে। নারী উন্নয়ন নীতি নিয়ে যেটা সমস্যা তৈরি হলো, সেটার সমাধানের জন্য সরকারের কি ব্যবস্থা নেবেন, এক। দ্বিতীয়ত হলো যে আমাদের সংবিধানে যেখানে লেখা আছে যে সকল ক্ষেত্রেই আমাদের দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সম অধিকার সমমর্যাদার পর্যায়ে আসবেন এবং সকল কিছুতে অংশগ্রহণ ক্ষেত্রে সমান সুযোগ পাবে। সেখানে আজকে যারা এই নারী উন্নয়ন নীতি নিয়ে গণ্ডগোলটা পাতালো, তো সেক্ষেত্রে তো এক ধরনের আমাদের এই দেশের সংবিধানটাকেও তারা অস্বীকার করলো, সেক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা নেয়। ধন্যবাদ। আপনি দ্বিতীয় সারিতে। নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের জরুরি আছে, আমি এটা বলি মনে করি। কিন্তু নারীদেরকে সমান অধিকারের ব্যাপারে যে কথা আসতেছে, সেটা সম্পদের দিক থেকে, তারপরে কর্মে নিয়োজিত করার দিক থেকে যে বিষয়গুলো আসতেছে, এখানেও মুসলিম আইনের সাথে যে সংঘর্ষগুলো আসতেছে, সেটা ছাঁটাই করে বা বাদ দিয়ে আমার মনে হয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন করা উচিত। ধন্যবাদ। আপনি সামনের সারিতে। আমার প্রশ্ন হচ্ছে যে নীতিমালা নিয়ে সরকার ওই গোষ্ঠীটার মানে মতামত কেন চাইলো, যে বিষয়টাকে কি সরকার এড়িয়ে গেল কিনা? ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না। আমি একদম প্রশ্নের শুরুটা থেকে বলি, এরকম কোনো ব্যাপার নেই যে কোনো একটা গোষ্ঠী, কোনো একটা গ্রুপ, ক্ল্যান, যেরকম করেই বলেন, এদের ব্যাপারটা নীতি নির্ণয়ের সময় প্রাধান্য বা বিবেচনায় নেওয়া চলবে না, বরঞ্চ নিতে হবে, এটাই ঠিক। কিন্তু যাদের কারণে এই নারী নীতিটা পুনর্বিবেচনা করা হচ্ছে, তারা কোনো বিশেষ গোষ্ঠী প্রতিনিধিত্ব করেন যে এইটা ঠিক না। এরা হচ্ছে এক ধরনের উগ্রবাদী, এক ধরনের মৌলবাদী দৃষ্টিভঙ্গির। এরকম নয় যে ধর্মীয় দৃষ্টিভঙ্গির তারাই প্রতিফলন করেন। আমি সেলিমা আপার সঙ্গে যাব প্রধানত, কারণ হচ্ছে কি, আমি দেখেছি, আপনাদের মনে থাকতে পারে, আমাদের দেশের কিছু কিছু বাম দল গরিব মানুষের জন্য রেশনিংয়ের দাবিতে রাস্তায় মানববন্ধন করতে চাইলেন, পুলিশ দাঁড়াতেই দেয়নি। আজকে আমি আমার নেত্রীর জন্য রাস্তার মধ্যে মিছিল করতে যাই, সম্ভবত তারপরে আর আপনাদের কোনো অনুষ্ঠান আমি দেখতে পারবো না, অন্য জায়গায় থাকতে হবে।
অথচ এরা এরকম করে সমস্ত কিছু একটা মসজিদের মধ্যে জড়ো করে সেখান থেকে বিক্ষোভ শুরু করে দিল। এটা তো সম্পূর্ণভাবে জরুরি অবস্থার লঙ্ঘন, প্রচলিত বিধান লঙ্ঘন। সে সম্পর্কে গভর্নমেন্ট কিছু করে নাই। এটা বরঞ্চ পক্ষপাতিত্ব না দুর্বলতা তা বলবো না, কিন্তু সরকার এখানে সারেন্ডার করেছে। আর সেলিম আপার ওই কথার সঙ্গে আমি একমত হচ্ছি। এরা সব ইকোনমিক্সে বিভিন্ন সাবজেক্টে তাদের সময়ে ফার্স্ট ক্লাস, ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া, থার্ড হওয়া, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADBর বিগ বস। এরা কিছুই বোঝে না নাকি? কি করলে কি হতে পারে, প্রতিক্রিয়া কি হতে পারে, তার জন্য আমাদের কি করতে হবে, কিছুই তারা বোঝেন না। এতখানি বোকা লোক তাদের আমি ভাবতে আমার কষ্ট হয়। সেই জন্য আমি বলতে চাই, নারী নীতি নিয়ে যখন এটা ঘোষণা তারা করলেন তখন এর অগ্রপশ্চাৎ ভাবা তাদের দরকার ছিল। যদি না ভেবে থাকেন তাহলে যখন প্রতিক্রিয়াটা হলো তখন অন্যান্যদেরও মতামত নেওয়া দরকার ছিল। নিজেরাই নিজেদের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করবার মতো অবস্থা করছেন। এই নীতিটা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছিল, প্রধান উপদেষ্টা এটাকে সই করেছিলেন। তারপরে আরেক উপদেষ্টা বলেন যে আমরা বিবেচনা করে দেখছি এটা স্থগিত করা যায় কিনা। কে বস, চিফ নাকি অ্যাডভাইজার, তাও বোঝা মুশকিল। এই যে ওনারা এই 15 মাস 16 মাসে প্রায় সব কিছু লেজে গোবরে করে ফেলেছেন। এইটা আর একটা এরকম, এই ঘটনাটা না হলেই হতো। আর কিছুদিন পরে ইলেকশন হবে, নতুন গভর্নমেন্ট আসবে, তারা করবে। এদের এত মাথা ব্যথা কেন? সব কিছু করতে চায় কিন্তু কিছুই করতে পারে না। কিন্তু রাজনৈতিক সরকার তো করেনি, এবং রাজনৈতিক সরকার যেগুলো করেনি সেগুলো এই সরকার করতে পারবে না এমন কোনো বিধিনিষেধ আছে? করে নাই, এখন করবে। আগে করিনি বলে ভবিষ্যতে করতে পারবো না, এরকম তো কোনো ব্যাপার নেই। করব, ভরসা রাখেন। ধন্যবাদ। এটার জন্য ওদের একেবারে চাপিয়ে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ধন্যবাদ। খন্দকার ইব্রাহিম খালেদ। এই নারী নীতি পর্যালোচনার জন্য যখন আলেম কমিটি হলো, আমি ফার্স্ট রিয়াকশনটা যেটা দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বলেছিলাম যে যখন কোনো জনগোষ্ঠীর সমস্যা নিয়ে সরকার আলাপ করেন, যেমন শ্রমিকদের সমস্যা হলে শ্রমিক নিয়ে তাদের সঙ্গে কথা বলেন, শিক্ষকদের হলে ঢাকা ইউনিভার্সিটিতে হলো শিক্ষকদের সঙ্গে কথা বলেন, তো নারীদের সমস্যা নিয়ে নারীদের সঙ্গে কথা বলবেন। এটা আলেমরা তো মানে পুরুষ আলেম সব, ওনাদেরকে কেন, এটা আমার প্রশ্ন ছিল। আর একটা কথা হলো যে ঠিক আছে ধর্মের ব্যাপার, তো নারীরা কি ধর্ম পালন করে না? আমাদের অর্ধেক মানুষই তো নারী, এবং তারাও মুসলমান। তো তাদের ইমানের উপরে কেন কটাক্ষ করা হলো? ঠিক আছে, এটা শরীয়ত সিদ্ধ কি না, নারীদের দিয়ে কমিটি করা হোক, অনেক বিজ্ঞ নারী আছেন, তারা দেখুন এটা। কাজেই আলেমদের কাছে এটা দিয়ে, এটা একটা হয় চক্রান্ত ছিল, আর না হলে কি ছিল আমি বলতে পারবো না এটা, কিন্তু এটা খুব আমার কাছে সহজ মনে হয়নি। দ্বিতীয়ত, নারী মানে রাষ্ট্রীয় আইন বা নীতি আর ধর্মীয় আইন আর নীতি এ তো তফাৎ। যেমন বাংলাদেশে মুসলিম ল অনুযায়ী, ধর্মীয় আইন অনুযায়ী মেয়ে পাবে অর্ধেক, হিন্দু যদি হয় মেয়ে কিচ্ছু পাবে না, খ্রিস্টান যদি পায় আমি জানি না কি আছে, এক এক ধর্মে এক এক আইন। কিন্তু রাষ্ট্র তো আর কোনো ধর্মের জন্য না। যদি ধর্মরাষ্ট্র হয় তাহলে ধর্মীয় আইনে চলবে, আর যদি আধুনিক রাষ্ট্র হয়, ধর্মরাষ্ট্র না হয়, তাহলে তো ধর্মীয় আইনে চলার কথা নয়। কিন্তু ওই রাষ্ট্রের অধীনে যে সমস্ত মানুষ বাস করেন, নাগরিক, তারা যে যে ধর্ম পালন করেন নিশ্চয়ই তারা তাদের ধর্মের আইন অনুযায়ী চলতে পারবেন, সেই স্বাধীনতা তাদের থাকবে। কিন্তু রাষ্ট্রীয় আইন আর ধর্মীয় আইনকে গুলিয়ে ফেলার অবকাশ আছে বলে মনে হয় না। কারণ যখন ইসলাম বা অন্যান্য ধর্ম হয়, ইসলামই সবচেয়ে পরে, তখন রাষ্ট্র বলে কোনো কিছু ছিল না, যেটা ছিল কওম ইব্রাহিম। তার মানে নাইজেরিয়াতেই থাকুক আর অস্ট্রেলিয়ায় থাকুক, মুসলমান হলেই হলো। এখন তো সেই কনসেপ্ট না, মডার্ন কনসেপ্টে রাষ্ট্র একটা ভিন্ন কনসেপ্ট। ধন্যবাদ। আমাদের পরের অনুষ্ঠানও ঢাকায়, আর সেই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে মোবাইল টেলিফোন নাম্বার 01819407030 এই নম্বরে ফোন করতে পারেন, অথবা SMS পাঠাতে পারেন। আর ইমেল করতে চাইলে লিখুন bengali@bbc.co.uk এই ঠিকানায়। আজকের প্যানেলের সদস্যবৃন্দ, মিলনায়তনে উপস্থিত দর্শকবৃন্দ এবং রেডিও টেলিভিশনের অগণিত শ্রোতা দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই কর্তৃপক্ষ এবং বাংলাদেশ চীন মৈত্রী মিলনায়তন কেন্দ্রের কর্তৃপক্ষকে। আজকের অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমি কামাল আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো এখানেই বিদায় চাইছি। শুভরাত্রি।